এক কাতারে সব শ্রেণী পেশার মানুষ। খুলনা বিভাগে ঈদ জামাতে ঢল। মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত। ত্যাগের মহিমায় পশু কোরবানি। পশুর চামড়া কিনতে পাড়া মহল্লায় মৌসুমি ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত মূল্যে কেনায় লোকসানের শঙ্কা। বর্জ্য অপসারণে তৎপর খুলনা সিটি কর্পোরেশন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে আসছে নতুন গতি। 2 মাসের মধ্যে খুলনা ও মোংলা থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা। বাড়বে বাণিজ্য, কর্মসংস্থান ও যোগাযোগ সুবিধা। এবং হরিণ শিকার ও মাছ ধরা বন্ধ সহ সমন্বিত উদ্যোগে প্রাণ ফিরছে সুন্দরবনে। বেড়েছে বাঘসহ বন্যপ্রাণীর উপস্থিতি। আনুষঙ্গিক উপকরণ পেলে তৎপরতা আরও বাড়াতে চায় বন বিভাগ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছে আমি তাসমিলা খান। খুশির ঈদে এক কাতারে সামিল সব শ্রেণী পেশার মানুষ। ত্যাগের মহিমায় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ শেষে খুলনা বিভাগে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় হয় মোনাজাত। ত্যাগের মহিমায় বছর ঘুরে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। যশোর ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। প্রথম জামাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রধান জামাতের ইমামতি করেন মাওলানা আব্দুল মান্নান। অশ্রুসিক্ত নয়নে নামাজ শেষে মুসলিম উম্মার জন্য শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। আমাদের নিজের বড়াই করা আমরা বন্ধ করব এবং কুরবানির সাথে সাথে যেন আমরা আমাদের মনের খেদ, মনের দুঃখ, মনের ব্যথা এবং মনের ভিতরে যে শয়তানি বাস করে সমস্ত কিছু আমরা ত্যাগ করে কুরবানিকে আমরা সফল করতে পারি, এই হলো আমাদের আশা। সামর্থ্যবানরা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের নিয়তে পশুই কুরবানি করবে না, একই সাথে আমাদের মনের যে পশুত্ব, সেই পশুত্ব আমরা কুরবানি করব, যাতে করে সৌহার্দ্য, সম্প্রীতি এবং সহাবস্থানের বাংলাদেশ সকল মিলে করতে পারি। খুলনার শিরোমণি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে অংশ নেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সমাজ করতে দেশবাসীকে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান তিনি। সারা দুনিয়ায় সভ্যতায় যদি শুধু আল্লাহর হুকুমের উপরেই নিজে এবং সমাজ চলতে পারে, তাহলে সারা জীবনেই কিন্তু শান্তি এবং কল্যাণ বিরাজ করে। বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য 60 গম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামায়াতে বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমাদের বাগেরহাটবাসীকে নিয়ে একসাথে সুখে শান্তিতে থাকতে চাই ইনশাল্লাহ। দেশ, জাতি, সমাজের শান্তির জন্য ত্যাগের কোনো বিকল্প নেই, সেই ত্যাগেরই শিক্ষা দেয় পবিত্র ঈদুল আজহা। এছাড়া নড়াইলে কেন্দ্র ঈদগাহ ময়দানে প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধ কামনা করা হয়। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। খুলনায় কোরবানির পরপরই পশুর চামড়া সংগ্রহ করতে শুরু করেছেন চামড়া ব্যবসায়ীরা। বিভিন্ন মাদ্রাসায় সংগ্রহ করা হচ্ছে কোরবানির পশুর চামড়া। তবে ব্যবসায়ীরা বলছেন এই মৌসুমেও চামড়া নিয়ে হতাশ তারা। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। খুলনার শেরেবাংলা রোডে চামড়ার দাম নিয়ে দর কষাকষি করছেন ক্রেতা ও বিক্রেতা। কোরবানির পরপরই চামড়া বিক্রি করতে এসে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে অভিযোগ ক্রেতাদের। গড়ে বড় গরুর কাঁচা চামড়া 400 থেকে 450 টাকা আর ছোট গরুর চামড়া 200 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। মৌসুমী বিক্রেতারা বলছেন সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করে বিক্রি করলে লাভ থাকবে না তাদের। 3 লাখ 4 লাখ টাকার গরুর দাম, চামড়ার দাম হচ্ছে 400 টাকা। গত বছর 500-600 টাকা কিনছি, এবছর চামড়া আমরা কিনছি 400, 350, 500 এর উপরে না। আমরা একা না, সবাই এরকম কমেই কিনতেছি।
যে ওইখানে বেশিতে কিনতেছে এইখানে কমে না, সব জায়গায় একই রকম, চামড়ার মানে কোনো দামই পাওয়া যায় না। ঈদের দিন সকাল থেকে বিভিন্ন মাদ্রাসায়ও কোরবানি করা পশুর চামড়া সংগ্রহ করা হয়। প্রত্যাশিত দাম পাওয়ার আশা করছেন তারা। এদিকে ব্যবসায়ী নেতাদের অভিযোগ, নগরীতে চামড়ার মার্কেট না থাকা ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে মুখ থুবড়ে পড়েছে এ শিল্প। কুরবানি একদিনের, কিন্তু 12 মাস কিন্তু জবাইখানায় গরু জবাই, এই চামড়াগুলো আমরা সংগ্রহ করব, সংরক্ষিত করে আমাদের রাখতে হবে। আমরা রাখবোটা কোথায় যদি একটা ঘর না থাকে, একটা মার্কেট না থাকে? কোরবানির ব্যবস্থাপনায় নগরীতে 140টি নির্ধারিত স্থান রাখা হয়েছে। জেলায় এবছর 1.5 লক্ষাধিক পশু কোরবানির লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। ঈদের দিন দুপুরের পর থেকেই ফড়িয়া ব্যবসায়ীরা চামড়া নিয়ে আসতে শুরু করেছে কুষ্টিয়ার চামড়াপট্টিতে। লবণ দিয়ে প্রাথমিকভাবে চামড়া সংরক্ষণ করছেন আড়তদারেরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার SM রাশেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। কুষ্টিয়ায় দুপুরের পর থেকে ঈদ উপলক্ষে যে কুরবানি হয়েছে সেই কুরবানির চামড়া কিন্তু আসতে শুরু করেছে কুষ্টিয়ার চামড়াপট্টি থেকে। বিশেষ করে মাদ্রাসা কেন্দ্রিক যে চামড়াগুলো সংগ্রহ হয়েছে সেই সংগ্রহের চামড়া কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে কুষ্টিয়ার চামড়াপট্টিতে। তবে এখানে যারা চামড়া ব্যবসায়ী যারা আছে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, মূলত একটি চামড়া বিশেষ করে গরুর চামড়া কিন্তু সংরক্ষণ করতে 200 টাকা তাদের খরচ হবে। এর মধ্যে 100 টাকা কিন্তু শুধুমাত্র লবণে ব্যবহার হবে এবং 100 টাকা শ্রমিক মজুরি হিসাবে তারা দেবে, এবং একটি চামড়া সংগ্রহ করতে তাদের 200 টাকা খরচ হবে বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। তবে ইতিমধ্যে কিন্তু এখন পর্যন্ত ছাগলের চামড়া খুব বেশি না আসলেও কিন্তু গরুর চামড়া এসেছে। বিশেষ করে মাদ্রাসা কেন্দ্রিক যে চামড়াগুলো সংগ্রহ হয়েছে সেই সংগৃহীত চামড়া ইতিমধ্যে এসে পৌঁছেছে। তবে এখানে যারা সাধারণ ব্যবসায়ী যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন চামড়ার মালিকরা যদি এই সময় মতো তাদেরকে টাকা না দেয় তাহলে তারা এই চামড়া নিয়ে এবার বিপাকে পড়বে গত বছরের মতো। তবে এখানে যেটি এবার কিন্তু চামড়া সংগ্রহ করে তাদের খরচও বেশি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। বিশেষ করে লবণের দাম বৃদ্ধি এবং ঘরের যে মজুরি আসছে সেই ঘরের থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার চামড়া ব্যবসায়ীরা। তবে যেহেতু কুষ্টিয়া একটি সীমান্তবর্তী অঞ্চল, এখানে কিন্তু প্রায় 47 কিলোমিটার সীমান্ত কিন্তু অরক্ষিত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। এখানে যদি তারা চামড়া যদি দাম না পায় তাহলে কিন্তু সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। তবে কুষ্টিয়া জেলা পরিষদের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যাতে কোনো চামড়া যাতে সীমান্তমুখী না হয় সেই বিষয়ে কিন্তু তারা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে বিশেষ করে বিজিবি পুলিশের সাথে তারা আলাপ করেছে এবং তারা এখানে মিটিং করে যাতে কোনো চামড়া যাতে সীমান্তর দিকে না যেতে পারে সেই বিষয়ে কিন্তু তারা নিয়মিত নজরদারি রাখছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং ইতিমধ্যে কিন্তু চামড়াপট্টি থেকে কিন্তু আজ সারা রাতে কিন্তু চামড়া তারা সংগ্রহ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে ট্যানারির মালিকরা যদি সময় মতো তাদের টাকা না দেয় তাহলে কিন্তু এবারও কিন্তু চামড়া ব্যবসায়ীরা বিভাগে পড়বে কুষ্টিয়ার বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ী। এবং চামড়া ব্যবসায়ী যেটা দাবি করছেন যেহেতু তারা আসলে বিভিন্ন জায়গা থেকে উচ্চ সুদে কিন্তু তারা এবার কিন্তু টাকা সংগ্রহ করেছে এবং এই টাকা যদি ট্যানারি মালিকরা সময় মতো না দেয় তাহলে কিন্তু আবারও বিভাগে পড়বে। ইতিমধ্যেই কিন্তু কিছু আড়ত কিন্তু বন্ধ হয়ে গেছে শুধুমাত্র ট্যানারি মালিকদের বকেয়া টাকা না দেওয়ার কারণে বলে আমরা জানতে পেরেছি। তবে ইতিমধ্যে সবচেয়ে বিভাগের কথা হলো যে মৌসুমী যারা ব্যবসায়ী আছে চামড়া ব্যবসায়ী তারা আসলে অনেক সময় না বুঝে অনেক চামড়া কিনে সেই চামড়াগুলো নিয়ে কিন্তু এখানে বিভাগে পড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন যে অনেক জায়গায় কিন্তু সঠিক সময় তারা চামড়া সংরক্ষণ করতে পারে না নির্দিষ্ট সময়ের মধ্যে, যার কারণে কিন্তু একটা বড় অংশ চামড়া কিন্তু পৌঁছে যায় বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কিন্তু বিশেষ করে মাদ্রাসা কেন্দ্রিক যে চামড়াগুলো নেয় সেগুলো কিন্তু খুব সহজে তারা কিন্তু সংগ্রহ করতে পারে না এবং বিশেষ করে সঠিক সময় লবণ লাগানো না কারণে কিন্তু চামড়া নষ্ট হয়ে যায় বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। এবং চামড়া ব্যবসায়ী দাবি করছেন বিশেষ করে মৌসুমী ব্যবসায়ী যারা আছে তারা আসলে অনেক সময় চামড়া সঠিক সময় সংরক্ষণ করে না, যার কারণে কিন্তু মৌসুমী ব্যবসায়ীরাও কিন্তু লস খাবে যদি সঠিক সময় যদি চামড়া সংগ্রহ না করতে পারে। তবে আমি এখানে চামড়া ব্যবসায়ীরা যেটি আসলে মূলত জানিয়েছেন যে এবার লবণের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং উপযুক্ত সময় বিভিন্ন মাদ্রাসায় লবণ পৌঁছালেও কিন্তু তারা কিভাবে যে আসলে চামড়া সংরক্ষণ করবে সেইগুলো সম্পর্কে কিন্তু অনেক অজ্ঞাত থাকার কারণেই কিন্তু সঠিক সময় চামড়া সংরক্ষণ করে না। তবে আজ কিন্তু চামড়া কিন্তু কেনা বেচা হচ্ছে কুষ্টিয়া যে চামড়া মোকাবে গরুর বিভিন্ন প্রকার ভেদে মান ভেদে 200 টাকা থেকে 800 এবং 1200 টাকা পর্যন্ত কিন্তু গরু চামড়া তারা কিনছেন এবং এখানে কিন্তু ছাগলের চামড়া কিন্তু 60 থেকে 70 টাকা ধরে তারা কিনছেন বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া চামড়া ব্যবসায়ী। তো কুষ্টিয়া চামড়াপট্টি থেকে চামড়া সংগ্রহ এবং চামড়ার দাম নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়া চামড়াপট্টি থেকে সরাসরি যুক্ত ছিলাম।
খুলনা নগরীতে কোরবানির বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাতে সেখানে রয়েছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে পূর্ব নির্ধারিত সময় নির্ধারণ করা হয়েছিল, দুপুর 2টার পরেই আসলে কোরবানির পশুর যে বর্জ্য সেটি অপসারণ প্রক্রিয়া শুরু হয়। এই মুহূর্তে খুলনা নগরীর পিটিআই মোড়ে আমরা রয়েছি। সেখানে আমরা দেখছি সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছে, একই সাথে তাদের যে যানবাহন, সেই যানবাহনগুলোর মাধ্যমে এখানে যেসব বর্জ্য রাখা হয়েছিল সেই সব জায়গা থেকে আসলে পরিচ্ছন্নতা কার্যক্রম তারা চালাচ্ছে। আমরা একই সাথে দেখেছি খুলনা মহানগরীর 31টি ওয়ার্ডে মোট 140টি একটা পয়েন্ট আসলে নির্ধারণ করা হয়েছিল, সেই সব জায়গায় থেকে এই সব বর্জ্য অপসারণ করা হচ্ছে। এবং খুলনার যেসব ইতিমধ্যে আমরা কথা বলেছি 772 জন কর্মী কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছে 31টি ওয়ার্ডে। 82টি ভারী যানবাহন সহ 600 ভ্যান 31 ওয়ার্ড থেকে এই যে বর্জ্য সেটি নিয়ে আসার এবং অপসারণের কাজ করছেন। একই সাথে খুলনা মহানগরীর আমরা কথা বলেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সার্বিক ব্যবস্থা সেটি নেওয়া হয়েছে নগরীকে পরিচ্ছন্ন রাখতে। ব্লিচিং পাউডার, স্যাভলন পানি থেকে শুরু করে বিভিন্নভাবে আসলে এটিকে পরিচ্ছন্ন রাখা হচ্ছে। আমাদের সাথে খুলনা সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, তিনি যুক্ত রয়েছেন। তিনি আসলে এই যে পরিচ্ছন্নতা কার্যক্রম, তিনি তার যে সহকর্মী সহ অন্যরা রয়েছেন তাদেরকে নিয়ে এই যে পরিচ্ছন্ন সেটি পরিদর্শনের পাশাপাশি নিজেও একই সাথে কাজ করছেন। আমরা একটু তার কাছ থেকে শুনতে চাই যে কি ধরনের ব্যবস্থাপনা আসলে আপনারা রেখেছেন সিটিকে পরিচ্ছন্ন রাখার জন্য এবং খুব দ্রুত সময়ের মধ্যে আসলে কি ধরনের ব্যবস্থা আপনারা গ্রহণ করছেন। হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় বাংলাদেশের 13টি সিটি কর্পোরেশনের মধ্যে খুলনা সিটি কর্পোরেশন অন্যতম। আমরা এবার বর্জ্য ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন এনেছি। আমরা প্রায় 750 কর্মী, পরিচ্ছন্ন কর্মী আমরা নিয়োগ দিয়েছি এবং তারা সিটি কর্পোরেশনের নিয়োগকৃত কর্মী। এছাড়া আমাদের সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে মাঠে, সবাইকে দায়িত্ব দিয়েছি, সবাই তারা মনিটরিং করছে এবং আমরা নিজেরাও নেমেছি মাঠে। কারণ আমরা চ্যালেঞ্জ, এটা আমাদের প্রথম চ্যালেঞ্জ যে আমরা বেলা 2টা থেকে রাত 10টার মধ্যে খুলনা সিটির সমস্ত বর্জ্য আমরা অপসারণ করব। এবং এটি আমরা খালি অপসারণই না, আমরা এর আগে যেটি করেছি, আমরা খুলনা শহরের 31 ওয়ার্ডে 140টি জায়গায় আমরা কোরবানি করার ব্যবস্থা করেছি এবং ব্যানার ঝুলিয়ে দিয়েছি এবং প্রত্যেকটি স্পটে আমরা ফেনাইল দিয়েছি, আমরা স্যাভলনের পানি দিয়েছি, যাতে করে বর্জ্য অপসারণের পরে কোরবানি শেষ হওয়ার পরেই যেন ওই জায়গায় ধুয়ে ফেলা যায়। এবং আমরা আগেই নগরবাসীকে বলেছি যে কেউ যেন ভুঁড়ি, তারপরে এই গরু ছাগলের শরীরের অংশ যেন তারা ড্রেনে না ফেলে এবং আমরা ড্রেনটাকে পরিষ্কার রাখতে চাই। আমরা আশাবাদী খুলনা শহরের জনগণ আমাদের এই কথা অনুযায়ী কাজ করবে এবং আমরা খুলনা শহরের সমস্ত বর্জ্য ইনশাআল্লাহ আমরা রাত 10টার মধ্যে ক্লিন করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা রাত 10টার মধ্যে আসলে খুলনা নগরীর যে 31টি ওয়ার্ড সেটিকে পরিচ্ছন্ন রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং এটিকে আসলে তারা একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। অর্থাৎ এখন পর্যন্ত আমরা শুনেছি 1,500 টনের বেশি বর্জ্য আসলে এই দিনে তারা অপসারণ করতে হবে, সেটি সঙ্গত কারণে একটি বড় চ্যালেঞ্জ হিসেবেই তারা দেখছেন এবং এর সাথে তবে এটি আসলে যেভাবেই করা সম্ভব সেই বিষয়ে সর্বোচ্চ চেষ্টা। আমরা একটু যদি জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত যে তথ্য আমরা সিটি কর্পোরেশন থেকে পেয়েছি সেখানে 400 লিটার যে স্যাভলন পানি সেটি নগরীর বিভিন্ন সড়কে গাড়ির যানবাহনের মাধ্যমে সেটি ছেটানো হচ্ছে এবং এর পাশে 4,500 লিটার ব্লিচিং পাউডার আসলে এখানে নগরী পরিষ্কার রাখার জন্য ব্যবহার করা হচ্ছে। একই সাথে 82টি ভারী যানবাহন রয়েছে, 600 ভ্যান রয়েছে 31 ওয়ার্ড থেকে এসব বর্জ্য সংগ্রহের জন্য এবং 772 জন শুধু কর্মী সরাসরি কাজ করছেন। একই সাথে 200 জনের বেশি অর্থাৎ তারা রিজার্ভ হিসেবে রয়েছেন, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তাদেরকেও ব্যবহার করা হবে এবং সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন সহ সিটি কর্পোরেশনের যে কর্মকর্তারা রয়েছেন তারাও এখন পর্যন্ত আসলে মাঠে রয়েছেন। 2টার কিছু সময় পরেই এই কার্যক্রমটি শুরু হয় এবং তারা আসলে নগরবাসীকে একটি আশ্বাস দিয়েছেন যে কোনো মূল্যে রাত 10টার মধ্যে আসলে খুলনা নগরীর যে পুরো নগরীকে আসলে একটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আবারও তারা পূর্বের রূপে ফিরিয়ে
মিলিয়ে দিবেন, সে কারণে পাশাপাশি নগরবাসীর প্রতিও আহ্বান জানানো রয়েছে যেন যত্রতত্র ময়লা না ফেলে যে নির্ধারিত স্থানগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই সব স্থানে যেন আসলে এইসব ময়লা ফেলা হয়, এবং তার ফলে কিন্তু আসলে সবাই মিলে একই সাথে চেষ্টা, এবং নগরবাসী, সিটি কর্পোরেশন সহ অন্যান্য যে দপ্তরগুলো রয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায় খুলনা সিটিকে তারা কার্যত পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা আর সকাল থেকে আসলে দেখেছি কোরবানির সকালে ঈদের যে জামাত, সেই জামাত শেষ হওয়ার পরেই কিন্তু খুলনা মহানগরী 31টি ওয়ার্ড সহ 4 শতাধিক মসজিদে ঈদের নামাজ আদায় হয়, এবং এই নামাজ মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় শেষেই তাদের যে প্রিয় পশু সেটিকে কোরবানি করেন, এবং সেই কোরবানির পরে চামড়া সংগ্রহ থেকে শুরু করে এর যে বর্জ্য সেটি তারা নির্দিষ্ট স্থানে ফেলেছেন। বাসাবাড়ি সহ বিভিন্ন যেসব জায়গা, সেই সব জায়গা থেকে আসলে সিটি কর্পোরেশন পক্ষ থেকে যারা নিজেদের বাসাতে কোরবানি করেছেন তাদেরকে নির্দিষ্ট পলিব্যাগ দেওয়া হয়েছে, তার মধ্যে তারা বর্জ্য রেখেছেন, এবং সেখান থেকে সিটি কর্পোরেশন যে পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তারা সংগ্রহ করেছে। আমরা দেখছি সিটি কর্পোরেশন যে কর্মীরা তারা এখন যে পিটিআই মোড় যে জায়গাটি রয়েছে সেখানে তারা রাস্তার পাশেই যে সব বর্জ্য ছিল সেটি তারা সরিয়ে নিচ্ছেন, এবং এই কার্যক্রমটা আসলে শুরু হয় তেঁতুলতলা যে মোড় রয়েছে সেখান থেকে প্রথম উদ্বোধন করা হয় এই 2টার পরপরই, এবং তারপরে আসলে রাত 10টা পর্যন্ত এই কার্যক্রমটি চলবে। এবং একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, সিটি কর্পোরেশন পক্ষ থেকে বারবারই বলা হয়েছে, নগরবাসীর প্রতি আহ্বান রাখা হয়েছে যেন তারা যে নির্দিষ্ট স্থানগুলো রয়েছে সেই সব জায়গাতেই ময়লা ফেলেন, এবং আমরা দেখেছি সিটি কর্পোরেশন পক্ষ থেকে কিন্তু যারা এখানে কর্মকর্তারা রয়েছেন তারা নির্দেশনা দিচ্ছেন, তাদের নির্দেশনার মাধ্যমেই তারা একই সাথে তারা তাদের যে নির্দেশনা সেই নির্দেশনা মেনে পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি নগরীর বিভিন্ন সড়কে যে স্যাভলন মিশ্রিত পানি সেটি যেমন যানবাহনের মাধ্যমে দেওয়া হয়েছে, একই সাথে ব্লিচিং সহ অন্যান্য যেভাবে যে বর্জ্য অপসারণ করা সম্ভব সেই চেষ্টা খুলনা সিটি কর্পোরেশনের প্রায় 8 শতাধিক কর্মী চেষ্টা করছেন। তো খুলনা নগরীর 31টি ওয়ার্ড পরিচ্ছন্নতা কার্যক্রমের যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ। খুলনা থেকে সরাসরি যুক্ত ছিলাম। দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে আসছে নতুন গতি। খুলনা ও মোংলা থেকে ঢাকায় চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে নতুন আন্তনগর ও কমিউটার ট্রেন। ভারত থেকে নতুন কোচ পেলেই আগামী 2 মাসে পর্যায়ক্রমে চালু হতে পারে এসব ট্রেন। এতে কমবে যাত্রার সময়, বাড়বে বাণিজ্য, কর্মসংস্থান ও যোগাযোগ সুবিধা। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের প্রতিবেদন। পদ্মা রেল লিঙ্কের মাধ্যমে খুলনা থেকে রাজধানী ঢাকায় রেল যোগাযোগে তৈরি হয়েছে নতুন দিগন্ত। জাহানাবাদ এক্সপ্রেসে মাত্র 4.25 ঘন্টায় আরামদায়ক যাত্রার সুযোগ পাওয়ায় যাত্রীদের আগ্রহ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বাড়তে থাকা এই চাহিদার প্রেক্ষিতে এবার দক্ষিণাঞ্চলের রেল সেবাকে আরও আধুনিক ও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে সরকারের 180 দিনের বিশেষ পরিকল্পনায় রেলওয়ের এই উদ্যোগ। নতুন প্রস্তাবনায় রয়েছে খুলনা ঢাকা খুলনা রুটে একটি বিরতিহীন আন্তনগর ট্রেন চালু, যার মাধ্যমে মাত্র 3.5 ঘন্টায় রাজধানীতে পৌঁছানো সম্ভব হবে। এছাড়া মোংলা ঢাকা রুটে নতুন আন্তনগর ট্রেন এবং মোংলা ঢাকা মোংলা রুটে একটি কমিউটার ট্রেন চালুর পরিকল্পনাও রয়েছে। এতে খুলনা, বাগেরহাট ও মোংলা সহ দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতে আসবে বড় পরিবর্তন। বিশেষ করে ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী ও রোগীদের জন্য এটি হবে সময় ও ভোগান্তি কমানোর বড় সুযোগ। একটা ট্রেন আমরা এখান থেকে আসতে যেতে খুব অসুবিধা হয়, বেরিয়ে তো জায়গা পাওয়া যায় না, কিংবা করা যায় না, টিকিট পাওয়া যায় না। তো আরেকটা ট্রেন হলে আমাদের জন্য অনেক অনেক সুবিধা হবে। ট্রেন যদি বেশি হয় তাহলে আমাদের যাত্রীদের ভোগান্তি অনেক কম হবে এবং সহজে টিকিট পাবে, এটা আশা করি। 10 দিন 15 দিন আগে থেকে অনলাইন বা স্টেশনে আসলে টিকিট নাই, তো আর একটা ট্রেন চালু হলে খুবই ভালো হতো। শুনছি যে ট্রেন আর একটা চালু হবে। এই উদ্যোগটা যদি সরকার দ্রুত নেয় এটা আমাদের জন্য ভালো এবং দেশের মানুষের জন্য ভালো। তবে পুরো পরিকল্পনা বাস্তবায়ন এখন নির্ভর করছে ভারত থেকে নতুন কোচ সরবরাহের উপর। কোচ হাতে পাওয়া এবং ওয়াশফিট সহ প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি শেষ হলে আগামী 2 মাস পর থেকে ধাপে ধাপে নতুন ট্রেন চালুর আশা করছেন রেলওয়ের কর্মকর্তারা। আমরা ভারত থেকে 200টি কোচ আমাদের প্রকল্পের মাধ্যমে আসবে। আমরা যেটা জেনেছি হয়তো 2-1 মাসের মধ্যে এটা পাওয়া যেতে পারে। তো প্রাথমিকভাবে প্রত্যেক মাসে হয়তো 20টা করে পাওয়া যাবে, সেই হিসেবে প্রায় আমাদের 1 বছরের মতো লাগবে। বর্তমানে খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ছাড়াও চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস যমুনা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে চলাচল করছে।
যাত্রী সংখ্যা বৃদ্ধিতে এই রুটে ট্রেন সংখ্যা বাড়ানোর দাবি জোরালো হয়েছে। প্রস্তাবনাগুলো বাস্তবায়িত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি, বন্দরকেন্দ্রিক বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি হবে। তাই উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়নের দাবি সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। হরিণ শিকার হ্রাস, অভয়ারণ্যে অবৈধ মাছ শিকার বন্ধ এবং টহল জোরদারের কারণে সুন্দরবনে ফিরছে প্রাণ প্রকৃতি। সমন্বিত অভিযানে গত 1 বছরে পূর্ব সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণ ও পাখি সহ বন্যপ্রাণীর উপস্থিতিও। তবে সম্প্রতি বনদস্যুর অতৎপরতা, বন বিভাগের সীমিত জনবল এবং ভৌগোলিক জটিলতায় এখনও বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে এ বনে। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। এ বনের ওপর নির্ভরশীল উপকূলের লাখো মানুষ। কেউ মাছ ও কেউ কাঁকড়া শিকার, কেউ মধু সংগ্রহ, কেউ বা পাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। তবে বনে অপরাধীদের দৌরাত্ম্যের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে ছিল। সম্প্রতি বন বিভাগের ব্যতিক্রমী উদ্যোগে পূর্ব সুন্দরবনে কমেছে অপরাধ। চোরা শিকার দমনে জোরদার করা হয়েছে ফুট পেট্রোলিং, স্মার্ট নজরদারি ও ড্রোন ব্যবহার। বন বিভাগের তথ্য মতে গত 1 বছরে 474টি অভিযানে 241টি মামলায় 377 জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নৌকা, ট্রলার সহ বিভিন্ন প্রাণী ধরার যন্ত্র, ফাঁদ ও জাল। স্থানীয়রা বলছেন সুন্দরবনে অপরাধ কমে গেলে উপকূলীয় বাসিন্দাদের জীবিকা নির্বাহ সহজ হবে। সুন্দরবন হচ্ছে আমাদের মায়ের মতন। সুন্দরবন থেকে আমরা জীবিকা নির্বাহ করি। ডাহাত নামবে সুন্দরবনটা নষ্ট করে দিচ্ছে। সরকার যে চেষ্টা চালাই দিতে আছে, এরকম যদি একটু ভালোভাবে নজর দেয় তাহলে আমাকে সুন্দরবনের ডাকাত কোনো অসাধু ব্যবসায়ীরা থাকবে না। সম্প্রতি বনদস্যুর অপতৎপরতা, বন বিভাগের সীমিত জনবল এবং ভৌগোলিক জটিলতা বড় চ্যালেঞ্জ সুন্দরবনের। জনবল বাড়ানোর সঙ্গে আনুষঙ্গিক উপকরণ পেলে অভিযান আরও বাড়ানো সম্ভব বলছে বন বিভাগ। হরিণের ফাঁদের সাথে হরিণ আটকে আছে, সেগুলোও পেয়েছে। আমরা কিন্তু এর মধ্যে 1,15,000 ফুট কিন্তু শুধু মালাফাঁদই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটি যদি না করা যেত, দেখেন তাহলে কত হরিণ মারা পড়তো। এবং শুধু মালাফাঁদ না, সিটকে ফাঁদ, যেটা ভয়ঙ্কর, যেখানে বাঘও আটকে যায়। আমরা এইসব ফাঁদের সাথে হরিণ পেয়েছি, আমরা বানর পেয়েছি, আমরা শূকর পেয়েছি, বাঘও পেয়েছি। বন বিভাগের তথ্য মতে 2025 সালের মে থেকে 2026 সালের এপ্রিল পর্যন্ত সুন্দরবনে বিভিন্ন অভিযানে প্রায় 35 কিলোমিটার দীর্ঘ হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপসারণ করা হয়েছে 813টি সিটকা ফাঁদ ও 2294টি হাঁটা ফাঁদ। সময় সংবাদ, বাগেরহাট। দেখছেন বিভাগীয় সময়। ড্রেনের নোংরা পানি উপচে জলাবদ্ধ হয়ে পড়ে যশোর উপশহরের ই ব্লক এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা ও স্কুলগামী শিক্ষার্থীরা। ছড়াচ্ছে পানিবাহিত ও চর্মরোগ। তবে গৃহায়ণ কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় থমকে আছে ড্রেনেজ সংস্কার কাজ। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি উপচে পড়ছে রাস্তায়, এমনকি ঢুকে পড়ছে মানুষের বাসাবাড়িতেও। এভাবেই পানিতে তলিয়ে আছে যশোর উপশহরের ই ব্লকের সড়কগুলো। দূষিত পানির কারণে নানা চর্মরোগ ও পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। স্থানীয়দের অভিযোগ, মাসের পর মাস জলাবদ্ধতায় ভুগতে হচ্ছে তাদের। দুর্ভোগ থেকে রেহাই পায়নি স্থানীয় উপশহর স্কুলটিও। নোংরা পানি মারিয়ে যাতায়াত করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। ছেলে ফেলে রাস্তায় নামতে পারতেছে না, আসা যাওয়া খুব কষ্ট হচ্ছে। ময়লা আবর্জনা সব ড্রেনের পানি সহ এখানে সব ডুবে গেছে। পানির সাথে যুদ্ধ করতেছি, এই ড্রেনের সাথে যুদ্ধ করতেছি। তাই তো কষ্ট, পায়ে চুলকনি হয়ে যাচ্ছে, ঘা হয়ে। এই রাস্তাটা আসলে সংস্কার হোক, এটা উঁচু হোক, আর যেন জলাবদ্ধতা না থাকুক। এই পানিটা অনেক দুর্গন্ধ, আমাদের স্কুলের ছেলেমেয়েরা ক্লাসের রুমেও বসতে পারছে না দুর্গন্ধের কারণে। কিছু পড়লেও আনতে পারছি না, এটা গায়ে চুলকনি, অ্যালার্জি মেলা কিছু বেরোচ্ছে পানির জন্য। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। যেহেতু আমাদের সেলফ ফাইন্যান্স, তো সেক্ষেত্রে আমাদের ড্রেন মানে নিজেদের টাকায় ড্রেন, রাস্তাঘাট এসব করার সুযোগ নেই। যদি সরকার আমাদেরকে ফাইন্যান্স দেয় তখন আমরা প্রজেক্ট আকারে সেটা সাবমিট করতে পারবো, আর না হলে আপনার উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ তারা করবে এই বিষয়টা। জলাবদ্ধতার কারণে উপশহর ই ব্লকের 2 শতাধিক পরিবার বিপাকে রয়েছে।
সময় সংবাদ, যশোর। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ মাগুরার 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন ও ডরমেটরি। বিভিন্ন ভবনের ছাদের অংশ ও দেয়াল ভেঙে পড়েছে, খসে পড়েছে পলেস্তারা। দ্রুত ভবনগুলো মেরামত করার দাবি বাসিন্দাদের। স্বাস্থ্য বিভাগ বলছে ভবনগুলো সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। স্বাস্থ্যসেবা দিয়ে যারা জীবনকে ঝুঁকিমুক্ত করেন তাদের জীবনই ঝুঁকি ও শঙ্কার মুখে। কোথাও ছাদের অংশ ঝুলে আছে, কোথাও ভেঙে পড়েছে দেয়াল, খসে পড়া পলেস্তারা আর বেরিয়ে থাকা রড যেন আতঙ্কের প্রতিচ্ছবি। মাগুরার 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বাসস্থান এমন ঝুঁকিপূর্ণ। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না হয় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ডরমেটরি ও আবাসিক ভবনগুলো। আমাদের ডিউটি এই বিল্ডিংগুলি আর কি পুরাতন হয়ে গেছে, ভাঙ্গাচোরা, এগুলিতে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে আমাদের কষ্ট হয়। এখন বাইরে থেকে আমাদের ডিউটি করা সম্ভব না, কিংবা মাগুরা যে আমরা থাকবো ওখান থেকে এসে আমাদের ডিউটি করার সময় মতো ডিউটি করতে পারবো না। বড় পুরাতন একটা, আমি তো মনে করছি ওই বিল্ডিং দেখে মনে করছি এটা ভালো, এখন ঢুকে দেখতেছি এর শুধু চুনকালি করা, বাইরে ফিটফাট, ভিতরে কিছুই নেই। ডরমেটরি আমাদের এখানে পরিত্যক্ত, যার জন্য এখানে থাকা হয় না, বাইরে বাসা করে এখানে থাকা হয়। কোয়ার্টার 2টাই আছে কিন্তু সবগুলাই পরিত্যক্ত, সেক্ষেত্রে আমাদের বাইরে বাসা ভাড়া থাকতে হচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে ভবনগুলো সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। সিস্টার নিয়োগ হচ্ছে কিছুদিন পর পরে, ওনারা থাকার জন্য কোয়ার্টার পাচ্ছে না এবং আশেপাশে তেমন কোনো ভালো বাসা না থাকার কারণে অনেক দূর থেকে ওনারা যাতায়াত করেন আর কি, ওনাদের ডিউটি করতে কষ্ট হয়। এসিডির মাধ্যমে আমরা চিঠি দিয়েছি, যেগুলো ভবন ব্যবহারযোগ্য নয় সেগুলো কন্ডেমনেশন ঘোষণা করার জন্য আমরা ইতিমধ্যে কমিটি গঠন করে দিয়েছি। আর যেগুলো সংস্কার করা যোগ্য সেগুলো নিয়মিত সংস্কার করা হচ্ছে এবং তাদের যে পরিমাণে বরাদ্দ আসে সেই হিসাবে সংস্কার করে থাকে। মাগুরা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে 3টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে বসবাস করছে প্রায় 30টি পরিবার। ভবনগুলো বসবাসের উপযোগী হলে সেখানে থাকতে পারবেন অন্তত শতাধিক পরিবার। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। সময় আরও একবার। আবহাওয়া অনুকূল হয় মেহেরপুরের লিচুর বাম্পার ফলন হয়েছে। বাজার দর ভালো হয় খুশি বাগানীরা। মিষ্টি ও সুস্বাদু হয় এখানকার লিচু বাজারজাত হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। লাল আভার সৌন্দর্য ছড়াচ্ছে রসে টইটুম্বুর লিচু। আটি, বোম্বাই, মুজাফর, চায়না 3 জাতের লিচু। গাছ জুড়ে যেন লিচুর মেলা। এরই মধ্যে আটি লিচু উঠতে শুরু করেছে বাজারে। প্রতিদিন সকাল থেকে শুরু হয় লিচু সংগ্রহের মহাযজ্ঞ। মেহেরপুরের লিচু পাঠানো হচ্ছে কুমিল্লা, বরিশাল, বগুড়া, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। বাম্পার ফলনে খুশি বাগানীরা। ঢাকা, কুমিল্লা, তারপর রাজশাহী, সব জায়গার পার্টিদের কাছে মাল বেচছি, তো আমরা দাম ভালোই পাচ্ছি। নিরাপদ লিচু নিশ্চিতে বাগান মালিকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় কৃষি বিভাগ। অনেক সময় লিচু ফাটার একটা অভিযোগ কৃষকরা করেন, আমরা সেক্ষেত্রে কৃষকদেরকে সলিবর বোরন 2 গ্রাম পার লিটারে মিশিয়ে স্প্রে করার জন্য পরামর্শ দিচ্ছি। চলতি মৌসুমে 730 হেক্টর লিচুর বাগান থেকে 6800 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন বিনোদন প্রেমীরা। ঝিনাইদহের বিনোদন কেন্দ্রের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। ঈদ মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে পরিবার পরিজন নিয়ে একটু ভালো সময় কাটানো। তাই তো এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে ঝিনাইদহের যে বিনোদন কেন্দ্র রয়েছে সেই বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। কারণ আজকে সকালে ঈদের জামাত শেষে কোরবানির পশু জবাই করার পরে কিন্তু পরিবার পরিজন নিয়ে নানা শ্রেণী পেশার মানুষ সেই বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছে। শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক, তামান্না পার্ক, প্রান্তিক পল্লী সহ যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ একটু ভালো সময় কাটাচ্ছে। কারণ আসলে এই সারা বছরের যান্ত্রিকতার বা শহরের জীবনের ব্যস্ততা আর কিন্তু এই ঈদের সময়টুকুতে কিন্তু তারা কিন্তু সময় পান পরিবার পরিজনকে নিয়ে সময় কাটানোর জন্য, একটু আনন্দ ঘন পরিবেশে রাখার জন্য কিন্তু এই বিনোদন কেন্দ্রগুলোতে আমরা ভিড় দেখতে পেরেছি। এবং দুপুরের পর থেকে বেলা যতই গড়াচ্ছে বিনোদনের কেন্দ্রের ভিড় কিন্তু ততই আমরা লক্ষ্য করছি। আমরা যেটা এখানে স্থানীয় পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যেহেতু এবার ঈদুল আজহা এই জন্য সকালের দিকে আসলে বিনোদন কেন্দ্রের ভিড় কিছুটা কম,
এবং দুপুরের পর থেকে ভিড় বাড়বে এবং আগামী 2 থেকে 3 দিন এই ভিড়টা আরো বাড়বে আর কি। আসলে আমরা বিভিন্ন পার্ক ঘুরে দেখেছি, আসলে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় কিন্তু মুখর হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো। কোথাও দেখেছি শিশুদের হাসি খেলা আড্ডা, কোথাও যুবরা তাদের বন্ধুদের সাথে এসেছে, কোনো ব্যবসায়ী আমরা কয়েকজনে যারা দর্শনার্থী আছে তাদের সাথে কথা বলেছে। আসলে তারা বলছেন দীর্ঘ সময় আসলে বছরের একটি সময় এই ঈদ উপলক্ষে কিন্তু পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে যে সময় কাটানোর সময়, সেটাই কিন্তু আসলে তারা এই সময়টাকে বেছে নিয়েছে, যে কারণে আসলে ঈদের দিন হলেও অনেকে কিন্তু এসেছে এখানে বিনোদন কেন্দ্রে, এখানে আনন্দ উপভোগ করছে। আমরা দেখেছি আসলে জলকেলি করতে দেখেছি, শিশুদের রাইডে চড়তে দেখেছি, তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে আড্ডা দিতে দেখেছি, প্রিয় মুহূর্তগুলো ধরে রাখতে দেখেছি, ছবি তুলে সেলফি তুলে তারা ধরে রেখেছে এখানে বসে। আনন্দ মানে আসলে পরিবারের সাথে একসাথে সময় কাটানো। এই ছিল আমার কাছে ঝিনাইদহের যে বিনোদন কেন্দ্রগুলো তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। খুশির ঈদে এক কাতারে সব শ্রেণী পেশার মানুষ। খুলনা বিভাগের ঈদ জামাতে ঢল। মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত। ত্যাগের মহিমায় পশু কোরবানি। পশুর চামড়া কিনতে পাড়া মহল্লায় মৌসুমী ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত মূল্যে কেনার লোকসানের শঙ্কা। বর্জ্য অপসারণে তৎপর খুলনা সিটি কর্পোরেশন। এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে আসছে নতুন গতি। 2 মাসের মধ্যে খুলনা ও মোংলা থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা। বাড়বে বাণিজ্য, কর্মসংস্থান ও যোগাযোগ সুবিধা। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ তাজমিলা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।